5ই আগস্টের আগে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভয় পাই না, তো এখন 5ই আগস্টের পরে নারী হেনস্থার ঘটনায় প্রশাসনের যে নির্লিপ্ততা, দেখতে তো মনে হয় যে আলা ভোলা ভাজা মাছ উল্টাই খেতে পারে না, কিন্তু আবার দেখতে লাগে রসগোল্লা। শিক্ষার্থীদের আমরা নিজের আলাদা করতে চাচ্ছি না, আমরা রাজনীতি করি শিক্ষার্থীদের জন্য। দর্শক স্বাগত এনপিবির বিশেষ আয়োজন ক্যাম্পাস টকে, সঙ্গে আছি আমি শফিকুল ইসলাম শান্ত। চাকসু নির্বাচন 2025 এবং হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন 26টি পদের বিপরীতে 13টি প্যানেলের প্রার্থীরা। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুটি প্যানেলের দুজন প্রার্থী। তারা হচ্ছেন এজিএস পদপ্রার্থী জাকিরুল ইসলাম জসিম, বামজোট সমর্থিত প্রার্থী, এবং আইয়ুবুর রহমান তৌফিক, তিনি ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী। প্রথমে যেতে চাই জাকিরুল ইসলাম জসিম আপনার কাছে। নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচন কি হওয়ার মতো উপযোগী পরিবেশ আছে কিনা? লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ সেটা খুব বেশি আশাব্যঞ্জক না। আবার ব্যাপারটাকে যদি আমরা দেখি যে লেভেল প্লেইং ফিল্ডের জায়গায়, সেইটা নিয়ে প্রশাসনের যে দায়হীন আচরণ, সেটা নিয়ে কিছু জায়গায় প্রশ্ন আছে। অভ্যুত্থান পরবর্তী যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সেই প্রশাসনের গত 11 মাসের যে আমলনামা, সেই আমলনামা নিয়ে আমরা গত 11 মাস ধরেই কথা বলেছি। যখন যে সময় যতটুকু আমাদের কাছে মনে হয়েছে যে প্রশাসন তার কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে আচরণ করতেছেন, কিংবা শিক্ষার্থীদের স্বার্থে কাজ না করে স্বার্থবিরোধী কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, তো সেই জায়গাগুলো নিয়ে আমরা শুরু থেকেই কথা বলেছি। সর্বশেষ আমরা যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে, এই যে আপনারা জানবেন যে 30-31 আগস্টের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সহিংসতম ঘটনা ঘটে স্থানীয় জনগণের সাথে। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের যে একটা বড় দায়, সেটাকে স্বীকার করার মধ্য দিয়ে আমরা বলেছিলাম যে প্রশাসন যেন এখান থেকে তাদের দায় স্বীকার করে তারা যে পদে বহাল আছেন সেই পদে থাকার যে ন্যায্যতা নাই, ন্যায্যতা হারায় ফেলছেন, সেটাকে স্বীকার করে নিয়ে সেখান থেকে যেন সরে দাঁড়ান। তো এইটার প্রেক্ষিতে আমরা অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে একটা দীর্ঘমেয়াদী আন্দোলন করি। সেই আন্দোলনের সর্বশেষ চূড়ান্ত সীমা শেষ পর্যন্ত গিয়ে ঠেকে হচ্ছে অনশন। এই যে অনশন করতে হয়, এই অভ্যুত্থান পরবর্তী প্রশাসনকেও তার ন্যায্যতা হারানোর পরেও তাকে সরানোর জন্য আমাদের যে অনশন পর্যন্ত যেতে হয়, সেইটা দ্বারা এই প্রশাসন যে তারা একচেটিয়া আচরণ করে যায় বা একচেটিয়া আচরণ করে গেছেই তো পূর্বে, এবং অনশনের পরেও তারা যখন আমাদের একচেটিয়া আচরণ বলতে আপনি কি এটা বোঝাচ্ছেন কোন সংগঠনের প্রতি তারা বায়াসড? হ্যাঁ, সেটা তো আছেই। যেমন মানে আপনাদের যেমন হচ্ছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কিনা? হলের অ্যালটমেন্টগুলোতে আপনি যদি দেখেন যে এটা পক্ষপাতিত্ব করে এই হলের অ্যালটমেন্টগুলো করাইছে, এবং শিক্ষার্থীদের একটা বড় অভিযোগ আছে। আমার নিজেরও অভিযোগ ছিল, আমাকেও ধরেন এই ধরনের একটা মেসেজ করা হয়েছিল যে আপনি যদি আমাদের সাথে থাকতে চান তাহলে আপনার নাম নাম্বার, এটা ভুলক্রমে হয়তো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা 5 তারিখের পরে। তার কারণ হচ্ছে এই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে এটা কারা আপনাকে টেক্সট করেছিল যে আপনি যদি আমাদের সাথে থাকতে চান তাহলে নাম নাম্বার? এইটা ধরেন এই ক্যাম্পাসেরই, বা আপনি যে বলতেছেন যে এই যে পক্ষপাতদুষ্ট প্রশাসন যাদের ব্যাপারে বায়াসড আর কি, এরকম একটা নির্ধারিত গোষ্ঠী। মানে এটা কি বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাকে বলেছে কোন একটা সংগঠনের সাথে অ্যালাইন করার জন্য? না না না, তাহলে ওই সময়ে শিক্ষার্থীদের কাছে একটা নির্ধারিত গোষ্ঠী থেকে এরকম মেসেজ যাওয়া হয়, সেই মেসেজটা ভুলক্রমে আমার কাছেও আসে। মানে সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই পাঠায় না, তাহলে তাদের মানে বায়াসনেসের আমরা যখন এটা বললাম যে এই মেসেজগুলো আসা হচ্ছে এবং এই যে অ্যালটমেন্ট যে দেওয়া হচ্ছে, সেই অ্যালটমেন্টটা আপনার স্বচ্ছ না এই অর্থে যে আমি সহ আমার আরও যারা ভাই বন্ধু শিক্ষার্থী যাদের এখানে মেধার ভিত্তিতে কিংবা এখানে বলা হয়েছে দূরত্বের ভিত্তিতে অ্যালটমেন্টগুলো দেওয়া হবে বা দেওয়া হচ্ছে, তো তখন আমরা এই প্রশ্নগুলো তুলি যে আমাদের যেমন আমার যে সংগঠন বিপ্লবী ছাত্রমৈত্রী, আমার যে সেক্রেটারি তার রেজাল্ট 3.50, আবার আমার যে সাংগঠনিক বা এজিএস সাংগঠনিক সম্পাদক তার রেজাল্ট 3.72, তাহলে এরা কেন মেধাবী হিসেবে বিবেচিত হচ্ছে না? বা তাদের সাথে আর তাদের ডিপার্টমেন্ট থেকে আর যারা সিট পাইছে বা হলে জায়গা পাইছে তাদের রেজাল্টগুলো কিন্তু এত ভালো না। আবার এদের যে দূরত্ব বা অর্থনৈতিক কাঠামো, সেই জায়গাগুলো বিবেচনা করলে এই শিক্ষার্থীগুলো বা এদের মতো আরো অনেক শিক্ষার্থী আছে এখানে। মানে হলে সিট দেওয়ার বিষয়টি কি চাকসু নির্বাচনের সাথে কোনোভাবে ইনভলভড? হ্যাঁ, এইটা এখন আমরা বুঝতেছি যে ডাকসু দেখার পর আমরা যেটা বুঝলাম, এটা আগে থেকেই এই আলাপটা ছিল। অন্তত যারা ছাত্র সংগঠন করে তারা এই কথাটাকে অস্বীকার করবে বলে আমার মনে হয় না, যে চাকসু নির্বাচনের মতো একটা নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় নিয়ে আসতে হলে হলের অ্যালটমেন্ট স্বচ্ছ হওয়া খুবই জরুরি। ধন্যবাদ জাকিরুল ইসলাম জসিম। আমি এই পর্যায়ে একটু যেতে চাই আইয়ুবুর রহমান তৌফিক আপনার কাছে, ছাত্রদল সমর্থিত এজিএস প্যানেলের এজিএস
প্রার্থী জনাব জাকির তো যেটা অভিযোগ করলেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা গোষ্ঠীর প্রতি তারা বায়াসড। আপনাদের জায়গা থেকে কি মনে হয় যে আসলে এরকম নাকি জাস্ট পলিটিক্যাল রেটরিক? 5ই আগস্টের পূর্ববর্তী সময় এবং 5ই আগস্টের পরে আমরা সবাই একসাথে একটা বড় শক্তির বিরুদ্ধে লড়েছি এবং আমরা আমাদের বন্ধু হৃদয় তরুয়া এবং শহীদ ফরহাদের রক্তের মাধ্যমে এবং সারা দেশে অগণিত মানুষের যারা আছেন প্রায় শহীদ, তাদের রক্তের মাধ্যমে আমরা এই পরিবেশটা পেয়েছি। তো আমরা নতুনভাবে বুকে স্বপ্ন বেঁধেছিলাম যে আমাদের ক্যাম্পাসে যে মারামারি, সহিংসতা, ভায়োলেন্স এগুলো দূর করে ক্যাম্পাস হচ্ছে একটা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে। তো সেই সময় আমরা দেখছি যে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে একটা দীর্ঘসূত্রিতা হইতেছিল। আমরা সবাই মিলে প্রয়োজনে আমাদের যে বর্তমান উপাচার্য ওনাকে আন্দোলন করে শিক্ষার্থীরা নিয়ে আসছিল। তো সেই জায়গায় আমাদের আসলে ওনাদের কাছে অনেক বেশি প্রত্যাশা ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম যে অভ্যুত্থানের এই যে আজকে প্রায় 1 বছরের বেশি সময় পেরিয়ে গেল, নানা সময়ে ওনাদের অব্যবস্থাপনা, ওনাদের বিভিন্ন একটা বিশেষ গোষ্ঠীর প্রতি তাদের একটু দরদ অনুভব করা, এবং এটা আমাদের রাজনৈতিক কর্মী হিসাবে আমি শুধু বলতেছি না, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাত্র। মানে সেই বিশেষ গোষ্ঠী কারা? এই বিশেষ গোষ্ঠী হয়তো যারা আছেন এখানে তাদের কোনো একটা ছাত্র সংগঠন, মানে আপনারা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথা বলতে পারছেন না, কিন্তু বলছেন যে তারা বায়াস। আমি সুনির্দিষ্ট এটা যেহেতু আজকের যে প্রোগ্রামটা এটা আমার শিক্ষার্থীরা সবাই দেখবে অবশ্যই, তো সেই জায়গায় আমার শিক্ষার্থীরা জানে যে বিশেষ গোষ্ঠী কারা, সেই জায়গায় আমার নাম মেনশন করা আসলে প্রয়োজন। আপনি কি নাম মেনশন করাটা কি আপনার নিজের জন্য মানে ইনসিকিউর? না, ইনসিকিউরিটির কোনো ব্যাপার না। তো এই জায়গায় জাস্ট এটা আপনার আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট বলার জন্য বলা, নাম সুনির্দিষ্টভাবে নাম বলবেন না বলার জন্য। আমরা দেখেছি 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় ছাত্র প্রতিনিধি নিয়োগ হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে ছাত্র প্রতিনিধি হিসাবে বা শিক্ষার্থী হিসাবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। তো এই জায়গায় আমাদের কিছুদিন আগে গ্রামবাসীদের সাথে একটা মানে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, সেটা কোন ছাত্র সংগঠনের? এটা আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। আমরা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না টেকনিক্যাল তো আমি আপনারা কি মনে হচ্ছে যে শিবিরকে আপনারা সমীহ করে বলছেন, মানে তাদের ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন কিন্তু নাম বলছেন না, আপনারা কি কোণঠাসা? 5ই আগস্টের আগে আমরা স্বৈরাচার শেখ হাসিনা কি হচ্ছে ভয় পাই না, তো এখন 5ই আগস্টের পরে নামটা বলতে পারছেন না, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন ছাত্র সংগঠন, পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড সেটা বলছেন, কিন্তু আপনি নামটা বলছেন না। আচ্ছা, এখানে অনেক ধরনের জোট আছে, ঠিক আছে। তো যেহেতু অনেকের ব্যাপারে মানুষ দেখেছে এই প্রমাণগুলা, তো সেই জায়গায় আমার আসলে সবার নামে অভিযোগ করা, যেহেতু আজকে আমি শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে বসেছি, তো আমি আসলে কারো নামে সেভাবে অভিযোগ সব বিষয়গুলো আমাদের শিক্ষার্থীরা জানেন। তো সেই পুরনো কাহিনী বারবার আর করতে চাচ্ছি না, যেহেতু শিক্ষার্থীদের বিষয়, তো আমি আসলে মূলত শিক্ষার্থীদের ব্যাপারগুলো নিয়ে বলতে আসছি। তো সেই জায়গায় আগের যে পূর্ববর্তী বিষয়গুলো এগুলো শিক্ষার্থীরা মাত্রই জানেন যে ক্যাম্পাস আসলে কি হয়েছে না হয়েছে, তাদের কাছে একেবারে ওপেন সিক্রেট ব্যাপারগুলো। জনাব জাকির, এবার আপনার কাছে যাব। আপনারা যদি চাকসুতে একটি গণতান্ত্রিক ও সক্রিয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কি উদ্যোগ নেবেন? চাকসুকে যদি আপনারা বাস্তবিক অর্থে গণতান্ত্রিক এবং খুব ডাইনামিক একটা প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করেন, তাহলে আপনারা কি ধরনের পরিকল্পনা হাতে নেবেন বা গ্রহণ করবেন? এই ক্ষেত্রে শুরুতেই চাকসুকে গণতান্ত্রিক করার প্রথম শর্ত হচ্ছে চাকসুকে এই বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারের আওতাভুক্ত করা। অর্থাৎ এখানে যা কিছুই ঘটুক, যেমন ধরেন এখানে যে কোনো ধরনের বৈপরীত্যমূলক ঘটনার পরেও দেখি যে আমরা বিশ্ববিদ্যালয় তার বহাল তবিয়তে ফিরে আসে বা সচল হয়। তো এরকম এখানে যা কিছুই ঘটুক না কেন, এইটা যখন ক্যালেন্ডারের আওতাভুক্ত হবে তখন এই চাকসু নির্বাচন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে বাধ্য থাকবে এবং সেটা নিয়মিত হবে, যার ফলে গণতন্ত্রের যে ধারাবাহিকতা সেটা রক্ষা হবে। একই সাথে চাকসুর এইটা গেল হচ্ছে কাঠামোগত ব্যাপার, তার সাথে চাকসুকে যদি আমরা আরও গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য করে তুলতে চাই, সেক্ষেত্রে আমাদের খুবই জরুরি এইটাকে অন্তর্ভুক্তিমূলক জায়গায় নিয়ে আসা। চাকসুকে বা এই বিশ্ববিদ্যালয়ে যে যে শ্রেণী পেশার শিক্ষার্থী বা এখানে যে যে দল মত নির্বিশেষে যে শিক্ষার্থীরা থাকেন সেই শিক্ষার্থীদের প্রতিনিধিদেরকে এখানে নিয়ে আসা। আপনারা যদি দেখেন যে আমি আমার সংগঠনে বা আমার যে প্যানেল, সেখান থেকে আমরা বলছি যে আমরা সবসময় চেষ্টা করছি যে এইখানকার যতগুলো শিক্ষার্থীদের বিভিন্ন দলমত আছে, বিশেষত আমরা যারা সমতলী বাঙালি, সেই সাথে আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি সংখ্যায় বিভিন্ন জাতিসত্তার যে শিক্ষার্থী তারা এখানে আছেন। তো সেইটা থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এই চাকসু কেন্দ্রে বা চাকসুতে আমরাও এইটার যে সংস্কার প্রস্তাবনা
চাকসুর গঠনতন্ত্রে, সেখানেও আমরা এই প্রস্তাব করেছিলাম যে এখানে যেন একটা জাতিসত্তা বিষয়ক অন্তত পদ থাকে, যাতেই একটা বিপুল ভেরিয়েশন থাকে, সব হ্যাঁ। গোষ্ঠীর একটা প্রতিনিধিত্ব থাকে। বিপুল সংখ্যার যে মানুষজন আছে তার প্রতিনিধি যেন একজন নির্বাচিত হইতে পারে, তার পক্ষে যেন কথাটা বলতে পারে। তো এই ধরনের শর্তগুলো যতদিন না এখানে পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত চাকসুকে পুরোদস্তুর গণতান্ত্রিক কার্যকরী করা যাবে না। ধন্যবাদ, আপনি চমৎকার বলেছেন। আমরা একটু আসতে চাই ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী আপনার কাছে। আপনার কাছে কি মনে হয় 5 আগস্ট পরবর্তী আপনারা যখন ক্যাম্পাসে ফিরে আসলেন, শেখ হাসিনার সময় তো আপনারা রাজনীতি করতে পারেননি, সাধারণ ছাত্রদের জন্য আপনারা কি এমন করেছেন যে তারা আপনাদেরকে ভোট দিবে? 5ই আগস্টের আগে আসলে এই দেশের মানুষের সবচেয়ে বড় যে কষ্টটা ছিল সেটা হচ্ছে তারা কথা বলতে পারতো না, এবং যে কোনো কিছু বললে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিত। এবং ক্যাম্পাসেও যেহেতু বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির জায়গা ছিল, যে যার মতাদর্শের বা যে যার চিন্তা প্রকাশ করবে, এরকম একটা পরিবেশ কিন্তু আমরা সবাই চেয়েছিলাম। কিন্তু যেটা বিগত ফ্যাসিস্ট আমলে এই সুযোগগুলো ছিল না। তো সেই জায়গায় যারা নিপীড়ন নিগৃহীত শিকার হয়েছে তাদের মধ্যে আমাদের সংগঠন হচ্ছে সর্বোচ্চ। তা আমাদের নেতারা মামলা হামলা গুম সব কিছু শিকার হয়েছেন। তো সেই জায়গায় আমরা শিক্ষার্থীদের যে অধিকার ছিল, শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া ছিল, এগুলো নিয়ে আমরা আগেও কাজ করেছি। 5ই আগস্টের পরে ক্যাম্পাসে যে জিনিসটা ছিল একটা উল্লেখ করার মতো, আমি যদি বলি হাতে গুনে বলার মতো, এরকম কয়টা কাজ আপনারা বলতে পারবেন যে আপনারা 5 আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং সেটা করেছেন? একটা ছাত্র সংগঠন হিসেবে আমরা যেহেতু উদার গণতান্ত্রিক একটা ছাত্র সংগঠন, 5ই আগস্টের পরে আমাদের ক্যাম্পাসের অনেকগুলো সমস্যা ছিল। সেই জায়গায় দেখা গেছে ক্যাম্পাসকে গুপ্ত হামলা হচ্ছে, কয়েকজনকে তুলে নিয়ে কেউ মারধর করছে। দেখা যাচ্ছে সেই হামলা কারা করতেছে আমরা জানি না। তো সেই হামলার বিপরীতে আমরা দাঁড়িয়েছি এবং তাদের প্রতিরোধ করেছি এবং তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা কথা বলেছি। আমাদের যখন ক্যাম্পাসে পোষ্য কোটা, ভর্তি আবেদন ফি সহ বিভিন্ন ধরনের বিষয় ছিল যেগুলো শিক্ষার্থীদের বিরুদ্ধে যাচ্ছে তাদের মতে, সেগুলোর পক্ষে আমরা কথা বলেছি, কর্মসূচি। বিভিন্ন জায়গায় দর্শন বিরোধী যে দর্শন হয়েছে এগুলোর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আবার শিক্ষার্থীদের জন্য মাদক বিরোধী লিফলেট আমরা বিতরণ করেছি। বিভিন্ন হলে আমাদের ছোট আমাদের নেতারা যারা আছে ক্ষুদ্র উদ্যোগের শিক্ষার্থীর জন্য কাজ করার চেষ্টা করছে। ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস বলতে আমরা যেটা বুঝি, শিক্ষার্থীদের জন্য কিছু বৃত্তির ব্যবস্থা করা, হলে তাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেয়া, গেস্ট রুম তাদের জন্য, রিডিং রুম তাদের উপযোগী করে দেয়া, মানে এই যে ধরনের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস সেগুলো কি করেছেন? ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসের বলতে আসলে আমরা তো সত্যিকার অর্থে আপনারা যেই ধরনের ওয়েলফেয়ার পলিটিক্সের কথা বলেন, আমরা পুরোপুরি সেই ধরনের ওয়েলফেয়ার পলিটিক্সে বিশ্বাস করি না। আমি মনে করি যে আমাদের মূল কাজ হচ্ছে শিক্ষার্থীরা যেই জিনিসটা ইউনিভার্সিটি পানির ফিল্টার বা যেটা, এগুলো আসলে আমার ছাত্র সংগঠন হিসেবে আমাদের দেওয়ার কথা না। আমরা দিতে পারি, এটা আমি কেউ দিলে আমি খারাপভাবে নিচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যাদের বিশুদ্ধ পানি নিশ্চিত করার কথা ছিল হলে, আমি যেই হলে থাকি সেই হলে বিশুদ্ধ পানি নাই, তা আমাদের কাজ হচ্ছে তাদের কাছ থেকে আদায় করা এবং সেই কাজটা আমরা করছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি সেই সক্ষমতা আছে? বিশুদ্ধ পানি সহ অন্যান্য যে তাদের যে বাজেট থাকে সেই অনুযায়ী কি তারা কি সক্ষম? অবশ্যই বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এটা একটা মানুষের মৌলিক চাহিদার অংশ। বিশ্ববিদ্যালয়ের হলে এত বছরের একটা ইউনিভার্সিটি, সেই জায়গায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পারবে না বিশ্ববিদ্যালয় প্রশাসন, এটা আমরা বিশ্বাস করি না। জনাব জাকির, আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন যে আপনি বাম জোট থেকে নির্বাচন করছেন, এটা মূলত হচ্ছে আপনার এক ধরনের প্রতিবাদ, নাকি আপনি মনে করেন যে আসলে সাধারণ শিক্ষার্থীরা আপনাদের ভিতরে এরকম কোনো কোয়ালিটি আছে যে কারণে আপনাকে ভোট দিবে, নির্বাচিত করবে, যেখানে হচ্ছে মূল দলের ছাত্রদল, ছাত্র শিবিরের মতো শক্তিশালী দলের প্রার্থীরা আছে, সেখানে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনাদের প্লাস পয়েন্টটা কি? আপনারা কি জন্য আপনাদেরকে ভোট দিবে? আমার হয়তো রাজনৈতিক আইডেন্টিটিক্যাল জায়গা থেকে আমি বাম বলে পরিচিত, কিন্তু যে প্যানেল আমাকে নির্বাচিত করেছে সেই প্যানেলটা কোনোভাবেই বাম সমর্থিত প্যানেল না। এইখানে 10টা সংগঠন আছে, সামাজিক, সাংস্কৃতিক, তারপর হচ্ছে জাতিতাত্ত্বিক, এই যে আদিবাসীদের সংগঠন, এবং হচ্ছে আমাদের এই গণতান্ত্রিক ছাত্রজোটভুক্ত যে কয়েকটা সংগঠন ছিল তাদের মধ্যে 2-3টা সংগঠন আছে। সবাই মিলে একটা গণতান্ত্রিক প্যানেল আমরা করার চেষ্টা করছি। সেই জায়গা থেকে আমরা এটা নাম দিয়েছিলাম বৈচিত্র্যের ঐক্য। তো এই প্যানেল থেকে আমি যে নির্বাচিত হয়েছি সেইটা হচ্ছে এইটা তো অবশ্যই প্যানেলের একটা সিদ্ধান্ত। সেই সাথে আপনার যে প্রশ্ন যে শিক্ষার্থীরা কেন এই যে আমাকে মনে করবে যে আমি হচ্ছে যোগ্য প্রার্থী, কিংবা হচ্ছে এই যে মূলধারার সংগঠন যাদেরকে বলতেছেন, আমি যদি একটু হচ্ছে বলি, সেটা হচ্ছে যে এই সংগঠনগুলোকে কখনোই আমার মূলধারার মনে হয় না। কারণ হচ্ছে মূলধারা বলতে যত ধরনের বাধা বিপত্তি বা যত ঝড়ই আসুক, সে মূলের যে শিকড় সে দাঁড়ায় থাকবে তার মতো করে শির দ্বারা নিয়ে। কিন্তু এই যে সংগঠনগুলোর কথা বলতেছেন তারা কখনোই পারে না বা পারে না।
এরা রীতিমতো একটা সিজনাল আবহাওয়ার মতো। এই যে একটু আগে তৌফিক ভাইয়ের কাছ থেকে আপনি এটা আরেকটু ব্যাখ্যা করে বলবেন যে বলছে, এই যে তৌফিক ভাই একটু আগেই বলছেন যে এখানে গুম খুন হামলা মামলার শিকার হয়েছেন, এইটা যে আমাদের আমরা হই নাই তা কিন্তু না। আমি নিজে ছাত্রলীগের একাধিকবার আক্রমণের শিকার হয়েছে। আমার এই যে আজকে এই যে আমরা এখানে বসছি, তো আমার ছাত্র জীবনের প্রথম লড়াইটা শুরু হয় হচ্ছে এই যে লাইব্রেরিতে সেলফের কাছে যাইতে দিতে হবে, এখানে হচ্ছে আসন বৃদ্ধি করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে। তো দেখা গেছে এগুলোর নিয়ে কথা বলতে গিয়েও শিক্ষার্থীদের যে মৌলিক অধিকারের জায়গাগুলো, শিক্ষা সংক্রান্ত যে অধিকারের ব্যাপারগুলো, সেগুলো চাইতে গিয়েও আমি নিজে একাধিকবার হামলার শিকার হয়েছে, ছাত্রলীগের মার খাইছে। আমার যে প্রেসিডেন্ট, সে বাংলাদেশে প্রথম কোনো ছাত্রনেতা যে হচ্ছে আপনার ডিজিটাল অ্যাক্টের আওতায় হচ্ছে তাকে মামলা দেওয়া হয়। তারপরেও কিন্তু এই মানুষগুলো, এই সংগঠনগুলো কিন্তু থেমে থাকে নাই। আর যদি আমার কথা বলেন, সেইটা হচ্ছে যে 21 সাল থেকে এই যে 25 সাল পর্যন্ত এমন কোনো গণতান্ত্রিক আন্দোলন নাই যার নেতৃত্ব আমি দেই না বা যার মধ্যে আমি ছিলাম না। এবং 5 তারিখের পরেও সবচাইতে বেশি এই প্রশাসনের সাথে, প্রশাসনের যে শিক্ষার্থীদের বিপরীতে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলোকে ফাইট করা, সেইটার জন্য শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলা। যদি বলেন এই যে যেমন গুপ্ত হামলার কথা আমরা বললাম, তার বিরোধিতা করা, এখানে হলের অ্যালটমেন্টের ব্যাপারে স্বচ্ছতা দেখানোর জন্য সেটা নিয়ে আন্দোলন করা, সেই সাথে হচ্ছে এইখানে নারী হেনস্থার ঘটনায় প্রশাসনের যে নির্লিপ্ততা, কিংবা সরাসরি এই প্রশাসন যে একটা নারী বিদ্বেষী প্রশাসন, সেইটা নিয়ে সরাসরি তাদের দিকে আঙুল তোলা। এবং এমনকি আমরা প্রক্টর অফিসে তালা দেওয়া থেকে শুরু করে সর্বশেষ আমরা টানা 52 ঘন্টার অনশনের মধ্য দিয়ে, এই প্রশাসন নারী বিদ্বেষী একটা প্রশাসন, এইটার অনেকগুলো ফিরিস্তি আমরা অলরেডি একাধিকবার দিছি। তারপর আপনি যেহেতু প্রশ্ন করলেন, সেই জায়গা থেকে বলি, এই প্রশাসনের একটা বড় অংশ নারী বিদ্বেষী। তাদের অনেকগুলো উদাহরণ, যেমন ভিকটিম ব্লেমিং করা, অর্থাৎ আমার বোন সে আক্রমণের শিকার হয়েছে, তাকে অভিযুক্ত করা, তাকেই বলতেছে, মানে এই ধরনের কথাও আসছে যে দেখতে তো মনে হয় যে আলা ভোলা ভাজা মাছ উল্টাই খেতে পারে না, কিন্তু আবার দেখতে লাগে রসগোল্লা। মানে এই যে প্রক্টোরিয়াল বডিতে বসে থাকা কিংবা প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তি যখন এই ধরনের কথা বলে, আবার দেখা যাচ্ছে যে এইখানে 9 জন নারী শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল, যার মধ্যে 8 জনই হচ্ছে কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই তাদের। একজন মাত্র সে তার নিজের যে ক্ষোভ আক্ষেপ, মানে এই যে ভিকটিম ব্লেমিং করা, একজন সহকারী প্রক্টর গিয়ে নারীদেরকেই যখন দোষ দিচ্ছে, সেইটা তার যে প্রতিক্রিয়া, সেইটা সে নিয়ন্ত্রণ করতে না পেরে। কিন্তু সে প্রশাসনের অধীনে আপনারা নির্বাচনে যাচ্ছেন, এটা কি আপনাদেরকে ডাবল স্ট্যান্ডার্ড? আমরা হচ্ছে অনশনের মধ্য দিয়ে সেই প্রশাসনের একটা বড় অংশকে এখান থেকে নাই করতে সমর্থ হয়েছে। তো ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী, আপনার কাছে একটু জানতে চাইব, হলে সিট বন্টন নিয়ে সব সময় অভিযোগ থাকে, সেটা যে কোনো দল হোক, বিগত সময় থেকে সেটা হয়ে আসছে। যেহেতু আপনারা হচ্ছে ভালো প্রভাবশালী একটি প্যানেল, আপনাদের সম্ভাবনা রয়েছে, যদি আপনারা নির্বাচিত হন তাহলে কিভাবে সুষ্ঠুভাবে হলে সিট বন্টন করবেন? হলে সিট বন্টনের যে দায়িত্ব, সেগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সুষ্ঠু এবং নিরপেক্ষতা। আর আমাদের ছাত্র সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সেখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা, শিক্ষার্থীরা অভিযোগ করছে কিনা, বা কোনো যদি অনিয়ম হয় সেটা আমাদের প্রশাসনকে জানানো এবং তাদের স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করা। তো সেই জায়গায় 5 আগস্টের পরে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অভিযোগ পেয়েছি এবং আমরা সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলেছি। তো সেই জায়গায় আমরা কি করবো এই সিট নিশ্চিতকরণের কাজে, সেই জায়গায় হচ্ছে যেহেতু মেধার ভিত্তিতে এখানে সিট দিচ্ছে, তো মেধার ভিত্তি এবং হচ্ছে আমরা আরও কিছু বিষয় আছে এখানে, প্রতিবন্ধী শিক্ষার্থী, তারপরে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থী। তো এখানে আসলে বলতে গেলে আমাদের আবাসনের সংকটটা অনেক বিশাল, এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি আবাসনের সংকট। তো সেই জায়গায় আসলে বিপুল সংখ্যক শিক্ষার্থী আবাসনের বাইরে আছে। আমি নিজেও স্বেচ্ছাতে কটেজে জীবন কাটিয়েছি, আমার শিক্ষা জীবনের প্রায় 4 বছর আমি একটা বিশ্ববিদ্যালয়ের কটেজে কাটিয়েছি, যেখানে হচ্ছে বৃষ্টি হলে পানি হইতো, তো বেশিরভাগ সংখ্যক ওইভাবেই জীবন কাটাইতো। তো এই জায়গায় যারা সিট, যেই সিটগুলো ফাঁকা আছে বা যেই সিটগুলো ফাঁকা থাকার সাপেক্ষে আমাদের মূল কাজ হচ্ছে যে মেধার ভিত্তিতে যদি সিট হয় তাহলে সে যেন এটা স্বচ্ছতা যেন বজায় থাকে। দেখা গেছে কারো সিজিপিএ কম কারো বেশি, ওইভাবে যেন সিট না হয়, সেটা আমাদের নিশ্চিত আমরা কাজ করবো। আর আমাদের মূল কাজ হচ্ছে সিট বরাদ্দ দিবে প্রশাসন, আমরা তো ছাত্র সংগঠন হিসেবে কাউকে সিট বরাদ্দ দিতে পারি না বা কেউ দিবে না, ওই ধরনের কালচার যেন তৈরি না হয় ইউনিভার্সিটিতে, সেটা আমরা সবসময় চেষ্টা করব। তো সেই জায়গায় আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো যেন স্বচ্ছ হয় এবং কোনো শিক্ষার্থী যদি তার খুবই অভাবগ্রস্ত হয় এবং দেখা যাচ্ছে তার খুবই প্রয়োজন,
তো আমরা সেই জায়গায় ছাত্র সংগঠন হিসাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারি, তাকে সহযোগিতা করতে পারি, এই কাজগুলো করতে। মূল কথা হচ্ছে আমাদের কাজ হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে কাজগুলো, সেই কাজগুলো স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে হচ্ছে কিনা সেই জায়গাটা দেখা, আর আমাদের পক্ষ হচ্ছে কি শিক্ষার্থীদের পক্ষে থাকা এবং তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা। ছাত্রদল আমরা দেখেছি যে ডাকসুতে তারা কারচুপির অভিযোগ করেছে, ডাকসু নির্বাচনে তারা ভোট গণনার সময় বা ভোট গণনার শুরুর দিকে তারা নির্বাচন বয়কট করেছে। আপনারা পক্ষপাতিত্বের কথা বলছেন, আপনারা কি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন নাকি বয়কট করবেন? আসলে এই জায়গায় ছাত্র সংসদ যেটা হচ্ছে এটা তো শিক্ষার্থীদের সংসদ, তাই না? এই জায়গায় তো এটা আমার ছাত্র দলের সংসদ না বা অন্য কোনো ছাত্র সংগঠনের সংসদ না। এই জায়গায় এই ছাত্র সংসদের মূল কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো সেই জায়গায় তুলে ধরা। তো আমরা যেহেতু একটা ছাত্র সংগঠন, আমরা শিক্ষার্থীদের পক্ষে কাজ করি এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই, এবং এত বছর পরে এই জায়গায় একটা গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের সুযোগ এসেছে, তো সেই সুযোগে আমরা অবশ্যই কাজ করতে চাই। এবং এই চাকসু আদায়ের জন্য আমরা কাজ করেছি, বারংবার প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি, আমি নিজে মাঠে আন্দোলন করেছি এবং আমাদের সংগঠনের নেতাকর্মীরা চাকসু আদায়ে কাজ করেছে। তো এই জায়গায় আমাদের আসলে নির্বাচন বর্জন, বয়কট এগুলোর কথা চিন্তাই আমরা করতে পারি না। আমাদের মূল কাজ হচ্ছে নির্বাচনটা যেন সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। তো এই জায়গায় আমরা যদি নির্বাচন কেন বয়কট করব? কারণ বয়কট করার প্রশ্ন আছে না। আমি আমার শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই, তো সেই জায়গায় তো আমরা তাদেরকে সুযোগ দেওয়া বা ওই কাজগুলো করব। কিন্তু এই জায়গায় যদি ওই রকম আহামরি কোনো কারচুপি দেখা যায়, অনিয়ম অসঙ্গতি দেখা যায়, আপনারা গণমাধ্যম কর্মী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেগুলো যে পরিলক্ষিত হয়, যেহেতু আমরা শিক্ষার্থীদের রাজনীতি করি, শিক্ষার্থীরা যদি মনে করে যে এই জিনিসটা সুষ্ঠু হচ্ছে না তাহলে সেটা, কিন্তু আমরা ওই রকম অশুভ চিন্তা করতে চাচ্ছি না। যেহেতু এত বছর পরে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের সুযোগ এসেছে, এখন পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আছে, কিন্তু প্রশাসন কী করছে না করছে এগুলো আমরা এখনও দৃশ্যমান না। তো সামনে হয়তো দৃশ্যমান হবে, তো আমরা বলতে পারছি না। কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসে একটা ভালো এনভায়রনমেন্ট আছে এবং ছাত্র সংসদ বর্জন করা, বয়কট করা এগুলো চিন্তাই করতে পারি, কারণ শিক্ষার্থীরা আমাদের খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে, হাসিমুখে কথা বলছি, দেখা হলে জড়াই ধরতেছে। তো এই যে জায়গাগুলো মানে শিক্ষার্থীর সাথে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে আরও গভীরভাবে, তো সেই জায়গায় ছাত্র সংগঠনের মাধ্যমে তাদের যে কথা মতবাদ, আমি নিজেও তো আমরা শিক্ষার্থী, ছাত্র হলে সবাই তো শিক্ষার্থী, তো আমাদের নিজেদের উন্নয়ন, শিক্ষার্থীদের উন্নয়ন, সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য যে কাজ করবে যে ছাত্র সংসদ, এত বছর পরে মৃত চাকসু জাগ্রত করা, সেই জায়গায় আসলে আমরা কোনো অশুভতার ছাপ দেখতে চাই না। সেটা আমাদের পক্ষতেও এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব সব কাজে, এবং তাদের প্রতি আমাদের এটা আহ্বান আছে যে আমরা সবাই মিলে যেন একটা ভালো ইলেকশন করতে পারি। আর ভালো ইলেকশনটা যদি হয়, আমরা পরের বছর আবার বলতে পারবো যে আমরা একটা ভালো সুন্দর ইলেকশন করেছি, রাষ্ট্রকেও বলতে পারবো, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে পারবো। ইলেকশনটা ভালো হলে আমরা আবার পরের বছর, এক বছর পরে আরেকটা চাকসু করতে পারবো। কিন্তু এইবার যদি একটা মারামারি, হানাহানি, ভায়োলেন্স, কারচুপি এই ধরনের দৃষ্টান্ত স্থাপন হয় যে কারো পক্ষ থেকেই, তখন দেখা যাবে যে পরবর্তী বছরগুলোতে চাকসু হওয়া কঠিন হয়ে যাবে। আমি আপনার প্রশ্ন থেকেই লেজের অংশ নিয়ে দুটো প্রশ্ন করতে চাই। আপনি বারবার বলছিলেন যে আপনি তো একটা সংগঠন থেকে নির্বাচন করছেন, কিন্তু আপনি তো ছাত্রদের জন্য নির্বাচন করছেন, তাদের জন্য কাজ করার। যদি কখনো এরকম হয় আপনার সংগঠনের সিদ্ধান্ত এবং মাঠের বাস্তবতা কন্ট্রাডিক্ট করে, আপনি কি ছাত্রদের পক্ষে, ন্যায়ের পক্ষে হয়ে আপনার সংগঠনের বিরুদ্ধে যাবেন? তো দেখেন, ছাত্র সংসদ যেটা হচ্ছে এটা তো আসলে ছাত্র দলের সংসদ না, এটা শিক্ষার্থীদের সংসদ। আর আমি কার ভোটে সেখানে যাব? শিক্ষার্থীদের ভোটে যাব। তো আমার সংগঠন ছাত্র দলের কাজ কি? আমার ছাত্র সংগঠন যেটা আছে ছাত্রদল, এই ছাত্রদল জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঐতিহাসিকভাবে বহু বছর ধরে কাজ করে আসছে ক্যাম্পাসগুলোতে, এখন আমরা কাজ করতেছি এই বিশ্ববিদ্যালয়ে। তো এই বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের রাজনীতি করি এবং আমাদের ছাত্রদের রাজনীতি আমরা করি। তো সেই জায়গায় যেহেতু ছাত্র সংসদে যাব, সেই জায়গায় আমাদের সবার আগে মতামত হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়া। তো আমি কখনোই মনে করি না যে আমাদের সংগঠনের সাথে শিক্ষার্থীদের বিরোধ হবে। আমি সবসময় মনে করি যে শিক্ষার্থীদের সাথে আমাদের একটা সম্প্রীতি, সহযোগিতামূলক সম্পর্ক হয়ে ওখানে যাবে। আর আমি একটা সংগঠন বা একটা আইডিওলজি আমি ধারণ করি, কিন্তু যখন আমি ছাত্র সংসদে যাচ্ছি সেখানে আমি বাম ডান থেকে শুরু করে সকল মতের শিক্ষার্থীদের প্রতিনিধি, যে আমাকে পছন্দ করে না তারও কিন্তু আমি সেই জায়গায় প্রতিনিধি। তো সেই জায়গায় সবার প্রতিনিধিত্ব করা এবং সেই জায়গায় শিক্ষার্থীদের স্বার্থ দেখা, আমার সংগঠনের ভিন্নমত সেটা আমার সংগঠনের কাছে বা সংগঠনের ভিতর চর্চিত হবে, কিন্তু সেটা ছাত্র সংসদে কখনো প্রতিফলিত হবে না। জানতে চেয়েছি, যদি কখনো শিক্ষার্থীদের স্বার্থের জন্য দলের বিরুদ্ধে যাওয়ার প্রয়োজন হয় সংগঠনের, আপনি কি যাবেন কি যাবেন? আমার ছাত্র সংগঠনের সাথে শিক্ষার্থীদের বিরোধ হয়েছে বলে এই ক্যাম্পাসে আমার কোনোদিন মনে হয় না। অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে থাকবো আমরা। আমাদের সংগঠন তো রাজনীতি করে শিক্ষার্থীদের, অবশ্যই শিক্ষার্থীদের আমরা আলাদা করতে চাচ্ছি না। মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের আমরা নিজেরা আলাদা করতে চাচ্ছি না, আমরা রাজনীতি করি শিক্ষার্থীদের জন্য। আপনি দারুণ উত্তর দিয়েছেন, আমরা সেটা প্রত্যাশা করব। শিক্ষার্থীদের জন্য সংগঠনের বিরুদ্ধে প্রয়োজন হলেও সেটা আপনারা যাবেন। সংগঠনের বিরুদ্ধে না, মানে সংগঠন আর শিক্ষার্থী আমি দুইটার দিকে মুখোমুখি দাঁড় করাইতে চাচ্ছি না, মানে দুইটাকে আমি একই দেখছি। আমি দাঁড় করাচ্ছি না, আমি বলছি যদি সেটা হয় বিতর্কের খাতিরে, এটা আপনি চিন্তা করতে পারেন। জনাব জাকির, আমরা অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে রয়েছি।
আপনি যদি 30 সেকেন্ড সময় নিয়ে বলতেন জাস্ট ভোটের আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই যে 35 বছর পর চাকসু নির্বাচন হচ্ছে, আমরা অনেকগুলো লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বা অনেকগুলো দাবি দেওয়া কিংবা এই চাকসু নির্বাচনের জন্য অনেক ধরনের আন্দোলন করতে হয়েছে। তো এরপর যখন আমরা নির্বাচনটা পেলাম, সেই নির্বাচনটা যাতে যথেষ্ট মাত্রায় বা গ্রহণযোগ্য হয়ে ওঠে, সেই জন্য আমি শিক্ষার্থী ভাই বন্ধুদের বলবো সবাই যেন সবার জায়গা থেকে সর্বোচ্চ মাত্রায় চেষ্টা করে এই নির্বাচনে আসার, এই নির্বাচনে তারা যেন ভোট দিতে আসে। তো আপনার কাছ থেকেও শুনতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা বা কোনো আহ্বান আছে কিনা? আচ্ছা, আমাদের বার্তা হচ্ছে এত বছর পরে যেহেতু এখানে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ হচ্ছে, আপনারা যে যোগ্য মানুষদেরকে অবশ্যই ভোট দিবেন, যাদেরকে ক্যাম্পাসে ভোট দিলে সবার ভালো হবে, ক্যাম্পাস ভালো থাকবে, কখনো ভায়োলেন্স আসবে না, সত্যিকার একটা গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করতে পারবো। আরেকটা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ক্যাম্পাসের মঙ্গল যেন সবাই কামনা করি আমরা। আর এত বছর পরে যেহেতু আমরা একটা ডেমোক্রেসি পাচ্ছি, সেটা যেন একটা ভালো বা উন্নত একটা ডেমোক্রেসি হয়, সেই দিকে সবার লক্ষ্য রাখা এবং স্রোতে গা না ভাসিয়ে সবাইকে নিজস্ব বিবেক, বোধ, চিন্তা, বুদ্ধি খাটিয়ে তারা যেন ওইভাবে করে, মানে কারো দ্বারা প্রভাবিত না হয়। মানে আমি বলছি যে ব্যক্তির সিদ্ধান্তটা যেন ব্যক্তি নেই, কেউ যেন তাকে প্রভাবিত না করে। এবং যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা সবাই সচেতন শিক্ষার্থী, তো সেই জায়গায় আমরা রাষ্ট্রের অন্যান্য থেকে আমরা নিজেদেরকে একটু সচেতন ভাবতে পারি, যেহেতু আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করি। তো সেই জায়গায় আমাদের ইলেকশনটা যেন একটা দৃষ্টান্ত হয়। ধন্যবাদ জনাব জাকির এবং তৌফিক আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের এনপিবির বিশেষ আয়োজন ক্যাম্পাস টকের। আমাদের দুজন এজিএস প্রার্থী তাদের প্রত্যাশার কথা বললেন, তাদের প্রতিশ্রুতির কথা বললেন এবং চাকসু নিয়ে তাদের পরিকল্পনার কথা বললেন। বাকি সিদ্ধান্ত অবশ্যই ভোটাররা নেবেন। আমরা যেমনটা প্রত্যাশা করি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে, গ্রহণযোগ্য পরিবেশে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীদেরকে বেছে নেবেন ভোটের মাধ্যমে।